জি, আমাদের ফার্স্ট সিলেবাসের মধ্যে টোটাল ইস্যুজ আছে 11টার মধ্যে প্রথম যে ইস্যুটা অফ ডেভেলপমেন্ট অ্যান্ড আন্ডার ডেভেলপমেন্ট আমরা এটা পড়েছি গত যে দুইটা চ্যাপ্টার পড়া হলো টোডেরোর, তো দুইটা চ্যাপ্টারের ইস্যুগুলো এখানে কভার করে আমি যেটা দেখলাম, যেমন কনসেপ্টস অফ ডেভেলপমেন্ট অ্যান্ড আন্ডার ডেভেলপমেন্ট, ট্রেডিশনাল ইকোনমিক মেজার্স, নিউ ইকোনমিক ডেভেলপমেন্ট, আর হলো 3 অবজেক্টিভস অফ ডেভেলপমেন্ট, কমন ক্যারেক্টারিস্টিক্স অফ আন্ডার ডেভেলপমেন্ট, ইন্ডিকেটরস অফ ডেভেলপমেন্ট। এর বাইরেও আমাদের বইয়ে যা যা আছে এগুলো এটার মধ্যে ঢুকে যাবে, কভার করবে ইনশাআল্লাহ। এখন ইস্যু হলো থিওরিজ অফ ডেভেলপমেন্ট। এখানে এখানে আছে টু মেজর অ্যাপ্রোচেস অফ দ্য স্টাডি অফ ইকোনমিক ডেভেলপমেন্ট। এর মধ্যে দেওয়া আছে দ্য লিনিয়ার স্টেজেস মডেল, রস্টোস স্টেজ অফ গ্রোথ, হ্যারড ডোমার গ্রোথ মডেল, এই পর্যন্তই তো দেওয়া। হ্যারড ডোমার obstacles and conditions, some criticism of the stage model, Marxist model, growth and collapse, summary of the synthesis of general theory of model। এখানে আমি বুঝতে পারছি না যে দুইটা থিওরির কথা বলা আছে, দুইটা অ্যাপ্রোচ অবশ্য, এনিওয়ে দুইটা থিওরির কথা বলা আছে। আমাদের বইয়ের মধ্যে আমরা যেটা দেখলাম চ্যাপ্টারে 4টা থিওরির কথা বলা আছে। তো 4টা থিওরি আপনাকে বইয়ের মধ্যে দেখলাম আমি। আপনারা কি খেয়াল করেছেন? ঠিক, আপনারা কি খেয়াল করেছেন কয়টা থিওরি? জি, কারো সুযোগ হয়েছে ক্লাসিক থিওরিজ এন্ড ইকোনমিক গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট চ্যাপ্টার 3 দেখার ওভারভিউ? আপনারা কি শুনতে পাচ্ছেন না আমার কথা? হ্যালো, শুনতে পাচ্ছি স্যার। শুনতে পাচ্ছেন তো সবাই না মনে হয়। আচ্ছা, তো চ্যাপ্টার 3-তে দেখেন পেজ 119-এ ক্লাসিক থিওরিজ অফ ইকোনমিক ডেভেলপমেন্ট এর ফার্স্ট প্যারাগ্রাফের মধ্যেই কথাটা বলা আছে যে dominated by 4 major and sometimes competing strand of thoughts। থট মানে হলো চিন্তা, স্ট্র্যান্ড মানে হলো মানে এক ধরনের, একটার পর একটা সিরিয়ালি আসতে থাকে এরকম একটা গুচ্ছ, চিন্তার গুচ্ছকে এক কথায় থিওরি বলা হয়। তো স্ট্র্যান্ড অফ থট তার মানে 4টা বলছে, 4 মেজর অ্যান্ড সামটাইমস কম্পিটিং স্ট্র্যান্ড অফ থট। Number 1, the linear stage of growth model. Number 2, theories and patterns of structural change. Number 3, international dependence revolution. Number 4, the neoclassical free market counter revolution। তার মানে ক্লাসিক্যাল থিওরিজ অফ ইকোনমিক ডেভেলপমেন্টের অ্যাপ্রোচ হলো 4টা, 4 অ্যাপ্রোচেস। তো সিলেবাসে যে দুইটা অ্যাপ্রোচ দেখা গেল, দুটো অ্যাপ্রোচ, হ্যালো, খেয়াল করেছেন সিলেবাসে যে দুইটা অ্যাপ্রোচের কথা বলা হলো, দুটো অ্যাপ্রোচ কোন দুটাকে কভার করে এই 4টার মধ্যে? প্রথম দুইটা। আচ্ছা, কিন্তু অবাক হচ্ছে যে হ্যারড ডোমার যে মডেলটার কথা বলা হলো এটাও তো লিনিয়ার স্টেজ মডেলের মধ্যেই পড়ে, তাই না? আমি তো দ্বিতীয়টাও পাচ্ছি না। মানে স্ট্রাকচারাল চেঞ্জ মডেলটা যেটা দ্বিতীয় মডেল, সেকেন্ড 4টা অ্যাপ্রোচের মধ্যে দ্বিতীয় অ্যাপ্রোচ স্ট্রাকচারাল চেঞ্জ, এটাও তো মনে হয় সিলেবাসে দেওয়া নাই। আমি কি কথা ঠিক বললাম মাসুদ? জি স্যার। তো তার মানে তো প্রথম একটা অ্যাপ্রোচই এখানে দেখা যাচ্ছে ওই পরে আলোচনার মধ্যে, কিন্তু 2 অ্যাপ্রোচ বলা হলো।
আচ্ছা, যাই হোক, আমরা এই বিতর্কের মধ্যে না গিয়ে আমরা এই চ্যাপ্টার পড়ে ফেলি, যতদূর পড়া সম্ভব আমাদের পক্ষে। আমার তো তাই মনে হয়, ভালো মনে হয়। আচ্ছা, যারা ওয়েটিং রুমে আছেন তাদেরকে এন্টার করার জন্য কোনো একজন কোহোস্ট একটু হেল্প করতে থাকলে হয়। বুঝতে পারছি না। ওকে, আচ্ছা। তো 119 পৃষ্ঠার যে প্রথম 4টা ইয়ে আইডেন্টিফাই করেন, এটা দাগ দিয়ে রাখতে পারেন। Linear stage of growth model, theories and patterns of structural change. Number 3, international dependence revelation. Number 4, neoclassical free market counter revelation. এর মধ্যে এই 3টা স্টেজের 4টা অ্যাপ্রোচের প্রথমটা, যেটা লিনিয়ার স্টেজ অফ গ্রোথ মডেল, এটাই প্রথম মডেল। পরবর্তীতে কিছু রিভিশন আসে, যে কারণে ওই স্ট্রাকচারাল চেঞ্জ মডেলটা জনপ্রিয়তা পায়, এবং যথারীতি এরপরে পরবর্তীতে মোর মডার্ন ইন্টারন্যাশনাল ডিপেন্ডেন্স রেভলিউশন, নাম্বার 4 যেটা নিও ক্লাসিক্যাল কাউন্টার রেভলিউশন মডেল, এটা আর একটু পরে আসে। এর টাইম প্যাটার্নটা আপনি এখানে আছে, সবগুলোর টাইম প্যাটার্ন দেওয়া আছে। 1950s and 60s থিওরিস্ট, তারা ওই যে স্টেজ অফ ইকোনমিক গ্রোথের স্টেজ আইডেন্টিফাই করছে। তার মানে এটার ওই মডেলটা, যেটা অ্যাপ্রোচটা লিনিয়ার স্টেজ অফ গ্রোথ মডেল, এই মডেলের প্রবক্তা, এই মডেলের অ্যাডভোকেট যারা, তারা এই 50-60-এর সময়কার লোক। তো 50-60 এটা হলো তাদের সময়। পরবর্তীতে 1970 সালের 1970s, আচ্ছা আমাকে একজন বলে তো 70s বলতে কি বোঝায়? 1970 সাল, 71 সাল, 72 সাল, না 1960, 61, 62, 63 সাল? 60-এর পরে 70-এর আগে বোঝায়। 61, 62 থেকে 70 আগ পর্যন্ত। ঠিক আছে। তো 61 থেকে 70 হলে এটা 70-এর দশক, যে দশক, যেমন কি আমরা ঊনবিংশ শতাব্দী বলতাম, যে 1990s দেখে, এখন বিংশ শতাব্দী বলি, শুনে থাকবে। বিংশ শতাব্দী এই জন্য বলি যে 2020 সাল, 20 না 2000 সাল যেটা, আচ্ছা 2100 সাল পর্যন্ত বিংশ শতাব্দী বলা হবে, 20s। তো তার মানে 60-এর পর থেকে, অর্থাৎ 61 থেকে ওই 70-এর দশকটা যেটা, তো 70-এর দশকে মূলত লিনিয়ার স্টেজ অ্যাপ্রোচটার বদলে এখানে আরেকটা, দুইটা থট পাশাপাশি এসে দাঁড়ায় 70-এর সময়টাতে। সেটা এই সময়টাতে দুইটা অ্যাপ্রোচ বলতে ওই যে নাম্বার 2 and 3, অর্থাৎ প্যাটার্ন অফ স্ট্রাকচারাল চেঞ্জ এটা, এবং ইন্টারন্যাশনাল ডিপেন্ডেন্স রেগুলেশন, এটা দুইটা মডেলই, দুইটা অ্যাপ্রোচের পাশাপাশি তখন ডমিনেট করতে থাকে। অর্থাৎ তখনকার থিওরিস্টরা আগের যেটা লিনিয়ার স্টেজ অফ গ্রোথ মডেল, এটাকে ব্যাকডেটেড বলে এটার কিছু ক্রিটিসিজম দাঁড় করিয়ে, তো তারা যেটা শুরু করে যে এটার কিছু ক্রিটিসিজম আছে, অ্যাপ্রোপ্রিয়েট মডেল হবে, দ্য বেস্ট ফিট মডেল হবে। তখন দুইটা মডেলের কথা বলা হলো, একটা হলো থিওরিজ অফ প্যাটার্ন অফ স্ট্রাকচারাল চেঞ্জ, এটা একটা প্যাটার্ন আছে, আর একটা হলো ইন্টারন্যাশনাল ডিপেন্ডেন্স রেগুলেশন। মাঝখানে আপনি এটা পড়তে গিয়ে দেখবেন ওখানে মার্শাল প্ল্যানের কথা আছে, একবার বলা থাকবে। মার্শাল প্ল্যানটা কি কেউ জানেন? বেশ জনপ্রিয় একটা কথা কিন্তু, মার্শাল প্ল্যান। হ্যালো, মার্শাল প্ল্যান কি বলেন তো? হ্যালো, আর জানি না এটা সম্পর্কে। আচ্ছা, হ্যাঁ, মার্শাল ল শুনেছেন কিনা কখনো? মার্শাল ল অথবা মার্শাল আর্ট শুনেছেন? দুটো শব্দ। হ্যাঁ, মার্শাল শব্দটা হলো যেটার সাথে সৈনিক যোদ্ধাদের সম্পর্ক করা হয়, অর্থাৎ সামরিক ক্ষেত্রে ব্যবহার করা হয়। রাইট, সামরিক, এই তো সুন্দর বুঝতে পেরেছেন।
তো সামরিক আর্ট, সামরিক আর্ট, আর্ট তো কলা, এক ধরনের কলা। তো কলা হইলেও তো সামরিক আর্টটা এরকমই যে যেখানে ঠিক যুদ্ধ খেলা, যুদ্ধের বিদ্যা বুদ্ধি শেখানো হয়। আর মার্শাল ল তো সামরিক আইন, তো পরিষ্কার হয়ে গেল। কিন্তু এখানে যে মার্শাল প্ল্যান বলা হয়, তো এই মার্শাল প্ল্যান বলতে যদি বা যে কোনো সামরিক প্ল্যানকে মার্শাল প্ল্যান আমরা বলতে পারি, কিন্তু ইতিহাসে যে মার্শাল প্ল্যান বলতে যেটাকে নির্দেশ করা হয় সেটা হলো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা যখন ডমিনেট করতে শুরু করলো, তো তারা সামরিক সক্ষমতা বৃদ্ধির জন্য, অর্থাৎ তাদের সামরিক ডমিনেন্স, যেটা মিলিটারি ডমিনেন্স এনশিওর করার জন্য ওয়ার্ল্ড ওয়াইড, ওরা কিছু প্ল্যান নেয়, ইকোনমিক কিছু প্ল্যান নেয়। যেমন সহযোগিতার চুক্তি হয়, যে আমাকে এই যে আজকের তুরস্কতেও কিন্তু ইয়ের বিমান ঘাঁটি ছিল আমেরিকা। বিমান ঘাঁটি থাকার কারণে ওই ঘাঁটি ব্যবহার করতে দেওয়া এবং বিমান ঘাঁটির সহযোগিতার বিনিময়ে তুরস্ক অনেক উন্নয়ন করে থাকে আমেরিকা। আজকের যে কোরিয়ার মধ্যে দুইটা কোরিয়া না, সাউথ এবং নর্থ, দক্ষিণ কোরিয়াতে যে সব স্যামসাং থেকে শুরু করে সব ধরনের টেকনো ফার্মগুলো গড়ে উঠেছে আর ব্যাপক উন্নয়ন দেখা যায়। এর মধ্যে কিন্তু আমেরিকা পেছন থেকে আছে, ওই আমেরিকার মার্শাল প্ল্যান জড়িত। তো অর্থাৎ আমেরিকা ব্যাপক সহযোগিতা মাধ্যমে তাদের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখে। তো যেহেতু আমরা ডেভেলপমেন্ট ইকোনমিক্স পড়ছি, অতএব এই ক্ষেত্রে আমাদের এই মার্শাল প্ল্যানটা খুব রিলেভেন্ট হয়ে যায়। সেটা কি, যে এই সহযোগিতার মাধ্যমে, ইন্টারন্যাশনাল সহযোগিতার মাধ্যমে উন্নয়ন করানো সম্ভব এবং অল্প সময়ের মধ্যেই ব্যাপক উন্নয়ন কিন্তু দেখাও যায়। তো এই উন্নয়নের জন্য, উন্নয়ন যেহেতু হয়তো দেখা যায়, তো এই জন্য এটাকে, এই মার্শাল প্ল্যানটাকে আমাদের উন্নয়নের থিওরি আলোচনার সময় একটা গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়। বাকি আরেকটু এতটুকু সংক্ষেপে যদি বলা হয়, মার্শাল প্ল্যান হলো আমেরিকান প্ল্যান যার মাধ্যমে একটা ইকোনমিকে ট্রান্সফর্ম করার ব্যাপারে র্যাপিড একটা অ্যাকশন প্ল্যান নেওয়া হয়। ওই প্ল্যানটাকে মার্শাল প্ল্যান বলা হয়, যার মাধ্যমে দরিদ্র দেশগুলো দ্রুত উন্নয়নশীল বা উন্নত দেশে রূপান্তরিত হয়ে যায় তাদের বিশেষ সহযোগিতায়। কোথায় চলে গেলাম, মার্শাল প্ল্যানের কথাটা কোথায় থেকে কেন আসলো জানি। ও আচ্ছা, 70s এর পরে, 70s বা 1960 সালের পর থেকে 61-62 থেকে শুরু করে এবং অনওয়ার্ড সামনে, এটা অলমোস্ট 20 বছরের মতো চলে এই দুইটা থিওরি পাশাপাশি। তো 1980s এবং 1990s এসে চতুর্থ, যেটা ফোর্থ যে মডেলটা, অর্থাৎ নিও ক্লাসিক্যাল ফ্রি মার্কেট কাউন্টার রিভলিউশন মডেল, এটা জনপ্রিয়তা পায় আস্তে আস্তে এরপর। আচ্ছা, তাহলে আপাতত আমরা একটা বিরতির জন্য যাই। আমার যে কাজটা ছিল শুরু হয়ে গেল। বিরতির আগে যে বিষয়টা করতে চাইলাম, যে আমাদের 4টা অ্যাপ্রোচ আছে, 4টা অ্যাপ্রোচের একটু টাইম ফ্রেম আছে, কখন কোন অ্যাপ্রোচটা আসে। আমার মনে হয় এতটুকু যদি 119 নম্বর চ্যাপ্টারের যে ফার্স্ট পেজটা, 119 নম্বর পেজটা যদি ভালো করে পড়া হয়, আর কিছু না পড়া হইলেও এই চ্যাপ্টারের, তবু আপনাদের এই চ্যাপ্টার সম্পর্কে যে আইডিয়া, বোঝার কাজটা হয়ে যাওয়ার কথা। একটু ডিটেইল বোঝার জন্য আপনাকে হয়তো একটু ডিটেইল পড়তে হবে। অবশ্যই আমরা পড়বো, সময় আছে আমাদের হাতে। তো ঠিক আছে, আমি বিরতিতে গেলাম। এখন 3টা 2 বাজে, আমরা আবার 3টা 15-তে ইনশাল্লাহ আবার জয়েন করবো ইনশাল্লাহ। ঠিক আছে, তার মানে ফার্স্ট থিওরি, দ্য লিনিয়ার স্টেজ অফ গ্রোথ মডেলে, এটার উৎপত্তির সময়কাল ছিল 1950 এর দশক, 1960-এর দশকে। এবং এই ক্ষেত্রে থিওরিস্টরা এই থিওরিটাকে একটা সাকসেসিভ স্টেজ অফ ইকোনমিক গ্রোথ এইভাবে বিবেচনা করেছে, যে এটা হলো একটা ইকোনমিক গ্রোথের ডিফারেন্ট স্টেজ, অতিক্রম করেই তাকে উন্নয়নে যেতে হবে। যেমন কিনা আপনি বুঝবেন, আগে পিসি কম্পিউটারে সিরিয়াল প্রসেসর ছিল, এখন কিন্তু র্যান্ডম অ্যাক্সেস প্রসেস ইউজ করা হয়। এমনকি আগের মেমোরিগুলো সিরিয়াল মেমোরি ছিল, অর্থাৎ একটা সেট করা হলে পরে ওখানে যেতে হলে আরেকটা, এইভাবে সিকোয়েন্সিয়ালি যেতে হতো, সিকোয়েন্সিয়াল প্রসেসিং হতো। এখন এরপরে হয়ে যায় র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, যে র্যাম যেটাকে বলি।
ফাস্টার কেন? যেখান থেকে ইচ্ছা এখান থেকে আপনি যখন ইচ্ছা অ্যাক্সেস করতে পারেন। আগে ব্যাপারটা কখনোই এরকম ছিল না। তো ওনারাও এই আগের মতোই অর্থাৎ সিকোয়েন্সিয়াল একটা প্রসেস অথবা স্টেজ ডেভেলপ করছেন, যে স্টেজ 1, স্টেজ 2, ওনারা সব মিলে স্টেজ আইডেন্টিফাই করছেন পাঁচটা স্টেজের কথা বলেছেন এই ক্ষেত্রে, অর্থাৎ লিনিয়ার স্টেজ অফ গ্রোথ মডেলে। তো ওনারা বলেছেন যে এই 5টা স্টেজের পঞ্চম স্টেজটাই হলো উন্নয়ন, ডেভেলপমেন্ট। আর প্রথম স্টেজটা হলো দারিদ্র। ওই দারিদ্র এবং উন্নয়নের মাঝখানে আরও 4টা স্টেজ আছে। এই স্টেজগুলো অতিক্রম করা ব্যতীত কেউই উন্নয়ন করতে পারে না। এটাই ছিল এই থিওরির কথা। আরেকটা কথা আছে সুন্দর এখানে, এটা হলো পিওরলি ইকোনমিক থিওরি। এই থিওরিটা পিওরলি ইকোনমিক থিওরি। এখানে বলা হচ্ছে একটা রাইট মিক্সচার অফ সেভিংস, ইনভেস্টমেন্ট, ফরেন এইড। ওনারা বলেছে যে একটা যেমন রান্না করতে গেলে আপনাকে লবণ, মশলা অথবা কর্ন অর্থাৎ ফুড গ্রেইন যেটা ইউজ করতে হয়, তো এগুলো একটা রাইট মিক্সচারের খুব প্রয়োজন হয়। এরপরে জাস্ট কুক, আপনি সবগুলো মিক্সচার ঠিক মতো দেন এবং তারপরে রান্না করেন, তো ঠিক একইভাবে তখন সুস্বাদু রান্না হয়ে যাবে। আমরা ওই রেসিপি খুঁজি, যেভাবে বলি যে রেসিপি মানে হলো কী কী ইনগ্রেডিয়েন্ট লাগবে এবং কোনটার পর কোনটা হবে। ওনারাও বলেছেন জাস্ট ইটস এ রেসিপি, যেখানে আপনার একটা রাইট মিক্সচার খুঁজে বের করতে হবে। কী কী? 3টা জিনিসের কথা বলেছে, যে সেভিংস, ইনভেস্টমেন্ট এবং ফরেন এইড। এই 3টার একটা রাইট মিক্সচার আপনাকে খুঁজে বের করতে হবে, তাহলেই হবে। আর মাস্ট তো বললামই, অবশ্যই সবগুলো স্টেজ পার করতে হবে। আর এটাকে যদি এক কথায় বলা হয়, এই থিওরিটা কি? এই থিওরিটা হলো ডেভেলপমেন্ট হলো একেবারে সিনেমাস কিসের সাথে? র্যাপিড এগ্রিগেট ইকোনমিক গ্রোথ। এখানে ডেভেলপমেন্টকে খুব ন্যারোলি ডিফাইন করা হয়েছে, অর্থাৎ ডেভেলপমেন্ট বলতে শুধু একটা কথাকে বোঝানো হচ্ছে, সেটা হলো ডেভেলপমেন্ট মানে হলো ইকোনমিক গ্রোথ। সেটা র্যাপিড হইতে হবে, এগ্রিগেট হইতে হবে, এই দুটা কথা। র্যাপিড মানে খুব দ্রুত হইতে হবে, এগ্রিগেট মানে সম্মিলিত হইতে হবে। সার্বিক উন্নয়ন অর্থাৎ সম্মিলিত উন্নয়ন দরকার, সার্বিক নয়, সম্মিলিত উন্নয়ন দরকার, আর খুব দ্রুত উন্নয়ন দরকার। এবং উন্নয়ন বলতে শুধু এখানে ইকোনমিক গ্রোথকে বোঝানো হয়েছে, নাথিং এলস, আর কোনো বিষয়কে এখানে আনা হয়নি। এটা ছিল নাম্বার 1 থিওরি, যেটা আমরা লিনিয়ার স্টেজ অফ গ্রোথ মডেলের কথা বলছি। নাম্বার 2, যেটা এরপরে থিওরিজ অ্যান্ড প্যাটার্নস অফ স্ট্রাকচারাল চেঞ্জ, এর আলোচনাটা পরের প্যারাতে আছে। আমরা এখন 119 নম্বর পেজে আছি, প্যারা নাম্বার 3। দেখেন, যার যে বই অবশ্যই আছে, থাকা উচিত। দিস লিনিয়ার স্টেজ অ্যাপ্রোচ ওয়াজ লার্জলি রিপ্লেসড ইন 1970s বাই 2 কম্পিটিং স্কুল অফ থট। আচ্ছা, এখানে 2 স্কুল অফ থট বলে ফেলছে। তো 1970 সালে এসে 70-এর দশকে এসে, অর্থাৎ 61, 62 এই সময় 70-এর দশকে এসে ওই যে আগে যে থিওরি স্টেজ অফ ডেভেলপমেন্টের যে স্টেজ অফ গ্রোথ মডেল, এই মডেলটা রিপ্লেস হয়ে যায়, অর্থাৎ এটাকে আর লোকজন গ্রহণ করছে না, বরঞ্চ নতুন একটা মডেলের কথা সবাই শুনতে যাচ্ছে। নতুন একটা থিওরি বেশ জনপ্রিয়তা পায়। সেই নতুন একটা থিওরি না, সরি, নতুন 2টা থিওরি, 2টা স্কুল অফ থট, যাদের 2টা স্কুল অফ থটেরই এক ধরনের একটা প্যাটার্ন আছে। তারা বলছে যে ডেভেলপমেন্ট কোনো স্টেজের মধ্যে বিভক্ত না, এই স্টেজ এরপর একটা স্টেজ এরপর একটা স্টেজ এরকম না, এটা একটা কন্টিনিউয়াল প্রসেস। এটা এখানে কন্টিনিউয়াস একটা ডেভেলপমেন্ট হতে থাকে। এখানে কোনো প্রসেস, একটা স্টেজ, এই স্টেজের পরে স্টেজ, এইভাবে হয় না, বরঞ্চ যে কোনো সময়ে যে কোনো স্টেজ আসতে পারে। এটা স্টেজটাকে ভেঙে দিলে নো স্টেজেস, স্টেজ থাকবে না এখানে। তবে তারা কি বলেছে, 2টা থট পাওয়া যায়, 2টা থিওরি একই সাথে। একটা হলো প্রথম থিওরি হলো which focused on theories and patterns of structural changes, used modern economic theory and statistical analysis in the attempt to portray the internal process of structural change that a typical development country must undergo if it is to succeed in generating and sustaining rapid economic growth. আসলে 1960s কেন আসলে এরকম হইলো, মানে কি কারণে 2টা থট আসলো? আগে আমরা ক্লাসের আলোচনা শুরুর দিকে মার্শাল প্ল্যানের কথা বলেছিলাম, এটা একটা বিশেষ ভূমিকা এখানে আছে। মার্শাল প্ল্যানের মাধ্যমে সফলতা, অর্থাৎ ডেভেলপমেন্ট আনতে পারার কারণে হিস্টোরিক্যালি লোকজন আর এই কথা মানতে রাজি হলো না যে
যে থিওরিস্টরা যে কথা বলছিল যে স্টেজগুলো অতিক্রম করেই আপনাকে যেতে হবে, এই কথা মানতে আর লোকজন রাজি হলো না। কারণ কি, থিওরি তো বলছে আমাকে এই স্টেজের পরে এই স্টেজে এবং এরপরে স্টেজে যেতে হবে, এইভাবেই না আমি ডেভেলপমেন্টে যাব। কিন্তু দেখা গেল কিছু কিছু কান্ট্রি তার ডেভেলপমেন্ট এনশিওর করতে পারলো, তারা ডেভেলপড কান্ট্রিতে চলে আসলো উইদিন এ ফিউ ইয়ার্স, অল্প কিছু মানে ফিউ ইয়ার্স না, একটা উইদিন এ ডিকেড, একটা দশকের মধ্যেই, এক দশক বা দেড় দশকের মধ্যেই তারা উন্নত দেশ হয়ে গেল। এইভাবে যে তারা কোনো স্টেজ ফলো করেনি, রাদার তারা কিছু কাজ, কিছু কিছু প্রসেস এনশিওর করেছে, কিছু চেঞ্জেস এনেছে। এমনকি আরেকটা ক্ষেত্রে ওই যে মার্শাল প্ল্যানের কথা বললাম, ফরেন এইডকে তারা এক্সিকিউট করতে পেরেছে। ইউএস এর এইডের কথা আমরা বললাম যে আমেরিকা তাদের যখন এইড দেওয়া শুরু করলো, তো এইডের মাধ্যমে দ্রুত পরিবর্তন হয়ে গেল। তো এটা একটা জনপ্রিয় মডেল হয়ে আসলো যে তাহলে তো ফরেন এইড যদি পাওয়া যায় এবং এটাকে যদি এক্সিকিউট করা যায়, তাহলে তো উন্নয়ন হতে পারে। কোনো ধরনের ওই যে স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3 এরকম আমাকে তো যেতে হচ্ছে না, স্টেজ তো আমাকে 5টা স্টেজ তো আমাকে যেতে হচ্ছে না। তো দুটা মডেল এখানে পাশাপাশি পাওয়া যায়। একটা মডেল হলো প্যাটার্নস অফ স্ট্রাকচারাল চেঞ্জের প্যাটার্ন, একটা হলো ইন্টারন্যাশনাল ডিপেন্ডেন্স রেভুলেশন, অর্থাৎ আন্তর্জাতিক সংস্থার কাছে হোক বা অন্য দেশের সাথে সে ডিপেন্ডেন্স, অর্থাৎ এর সাথে নির্ভরশীলতার মাধ্যমেও উন্নয়ন করা সম্ভব। আচ্ছা, এটাই বলা আছে এখানে। আচ্ছা, স্ট্রাকচারাল চেঞ্জের কথা এখানে দেখেন, থার্ড প্যারার 4th লাইনে, the structural change that a typical developing country must undergo if it is to succeed in generating and sustaining rapid economic growth. ইকোনমিক গ্রোথের জন্য যে চেঞ্জগুলো তাদেরকে আনতে হয়, এখানে শুধু চেঞ্জেস কথা বলা আছে, যে চেঞ্জ নাম্বার 1, চেঞ্জ 2, দ্য স্ট্রাকচার, কি কি স্ট্রাকচারের মধ্যে চেঞ্জ আনতে হবে। এটাই থিওরি নাম্বার 2, থিওরিজ অ্যান্ড প্যাটার্নস অফ স্ট্রাকচারাল চেঞ্জ, এই মডেলের মধ্যে আলোচনা করা হয়। অর্থাৎ 70s এর প্রথম থিওরি। 70s এর সেকেন্ড থিওরি যেটা, দ্য ইন্টারন্যাশনাল ডিপেন্ডেন্স রেভুলেশন, এটা ছিল মোর রেডিক্যাল, মোর পলিটিক্যাল। রেডিক্যাল মানে কি? পলিটিক্যাল তো বুঝিনি। হ্যালো, আচ্ছা, তার মানে সেকেন্ড 1970s, international process of structural changes that a typical developing country must undergo, এটা হলো ফার্স্ট থিওরি। সেকেন্ড থিওরি হলো ইন্টারন্যাশনাল ডিপেন্ডেন্স রেভুলেশন, ইট ওয়াজ মোর রেডিক্যাল অ্যান্ড মোর পলিটিক্যাল। মোর রেডিক্যাল, মোর পলিটিক্যাল। আচ্ছা, এই ক্ষেত্রে ইট ভিউড আন্ডার ডেভেলপমেন্ট ইন টার্মস অফ ইন্টারন্যাশনাল ডোমেস্টিক পাওয়ার রিলেশনশিপ। এখানে আন্ডার ডেভেলপমেন্টটাকে শুধু ডোমেস্টিক ইন্টারন্যাশনাল রিলেশনশিপকে বলা হচ্ছে, অর্থাৎ দ্য মোর ইম্পর্টেন্টলি এই থিওরি বলছে যে উন্নয়ন আসলে কিছুই না, উন্নয়ন হলো একটা পলিটিক্যাল গেম। আপনি যেভাবে রিলেশনশিপ মেনটেন করতে পারবেন তত উন্নত হতে পারবেন। উন্নতির জন্য পলিটিক্সকে যারা বেছে নেয় তারা এই থিওরিতে বিশ্বাস। আমাদের দেশেও আছে অনেকে। আপনি আপনার ভাগ্যের চাকা পরিবর্তন করার জন্য সবাই যে শিক্ষা, তারপরে ভালো চাকরি ইত্যাদির পিছনে ছোটে, ব্যাপারটা কিন্তু এরকম না। অনেকে তো খুব শর্টকাট বিশ্বাস করে। আপনি আপনার ক্লাসেই দেখবেন যে সবাই ওই যে ভালো পড়াশোনা করব তো পড়াশোনা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে, সে এইসব তথ্যে তারা আসলে বিশ্বাসী না। হুম তো অর্থাৎ উন্নয়ন একটা পলিটিক্যাল গেম, এই কথা তারা বিশ্বাস করে। এই জন্য যে পড়াশোনা খুব করে ভালো চাকরি পেতে হবে এরকম না, বরঞ্চ পলিটিক্স করলেই হয়। পলিটিক্স করলে কানেকশন পাওয়া যাবে, তো কানেকশন হলে চাকরিও মিলবে, কানেকশন হলে আপনার সাথে সম্পর্কের হিসেবে ভালো বিজনেস লিঙ্ক মিলবে, বা কিভাবে আপনার পয়সা আসবে, পয়সার লিঙ্কও সব পেয়ে যাবেন আপনি। এই কথায় বিশ্বাস করে কি না, কি বলেন? কাউকে পাওয়া যায় এরকম এই থিওরিতে বিশ্বাসী আপনাদের মধ্যে কেউ আছে? আচ্ছা, এখন আমরা লাস্ট পোর্শন আসি, ফোর্থ মডেলটাতে আসি। ফোর্থ মডেলটা হলো থ্রুআউট দ্য মাচ অফ দ্য 1980s, 1990s, 1980 এবং 1990 এর দশকে ফোর্থ অ্যাপ্রোচ প্রিভেইলড, চতুর্থ অ্যাপ্রোচ প্রিভেইল করে।
নিও ক্লাসিক্যাল বলা হয় এটাকে, নিও ক্লাসিক্যাল অথবা সামটাইমস এটা নিও লিবারেল বলা হয়। কাউন্টার রিভলিউশন ইন ইকোনমিক থট এমফাসাইজ দ্য beneficial role of free market, open economies and privatization of insufficient public enterprise. আচ্ছা, এই থিওরি তো এখনো প্রিভেল করছে। ওই আগের থিওরিগুলো অতীত হয়ে গেলেও এই থিওরিটা তো একেবারে বর্তমান। বলেন তো এখন উন্নয়নের জন্য কি বলা হয়, অর্থাৎ উন্নয়নের জন্য আপনাকে কি করতে হবে, অথবা ফ্রি মার্কেট ইকোনমি বুঝেন কিনা? ফ্রি মার্কেট ইকোনমিতে উন্নয়নের জন্য কি কি কথা বলা হয়? আপনি কখনো আইএমএফ এর শর্তগুলো যদি দেখে থাকেন, তো এইগুলোই হলো উন্নয়নের জন্য শর্ত। ওনারা বলেন যে এগুলো ফ্রি করে দাও, এগুলোর ব্যবস্থা করে দাও, তো উন্নয়ন হয়ে যাবে, চেঞ্জেস এসে যাবে। এর মধ্যে একটা কথা হলো প্রাইভেটাইজেশন, মোর পাবলিক অর্গানাইজেশন না করে মোর প্রাইভেটাইজড অর্গানাইজেশন করতে হবে। মার্কসিস্ট যে থিওরি ছিল, যেখানে সোশ্যালিস্ট থিওরি, যেখানে বলা হতো যে সমাজের ব্যবস্থাপনা সমাজকে করতে হবে এবং এটা গভর্নমেন্ট পর্যায়ে করতে হবে, ঠিক এর বিপরীত পর্যায়ে এসে অর্থাৎ নিও ক্লাসিক্যাল থিওরি, কাউন্টার রিভলিউশন থিওরি, অর্থাৎ একটা ওটাকে রিভলিউশন চিন্তা করলে সোশ্যালিজমকে, তো ওরা বলছে যে মার্কেট মেকানিজমকে বলছে কাউন্টার রিভলিউশন, অর্থাৎ মার্কেট মেকানিজমের মাধ্যমেই উন্নয়ন করা সম্ভব, উন্নয়ন হতে হবে। অর্থাৎ ফ্রি মার্কেট ইকোনমি, আর এই মার্কেটের যে যত ইকোনমিক মেকানিজম এনশিওর করতে পারবে, মার্কেট ওপেন, কি কি বলার কথা, ফ্রি মার্কেট, ওপেন ইকোনমিক্স, প্রাইভেটাইজেশন অফ ইনসাফিসিয়েন্ট পাবলিক এন্টারপ্রাইজ, এটা হলে আপনার উন্নয়ন হবে। আচ্ছা, কারণ কি শুরুর দিকে এটা অভিযোগ আছে যে আমাদের রাশিয়ান ডেভেলপমেন্ট, ইউএসএসআর যে রাশিয়ান ডেভেলপমেন্টের যে কারণে বাধাগ্রস্ত হলো, তো এটার ব্যাপারে যে সমস্ত ক্রিটিসিজম পাওয়া যায়, এই ক্রিটিসিজমগুলোই মূলত 1980-র দশকে, 80 থেকে কিন্তু 80-র দশকে অর্থাৎ 1970, 71, 72, 73 এই সময়ের দিকে ফল করা শুরু করে রাশিয়া। তো এই কোল্ড ওয়ার চলতে থাকে, কিন্তু এখানে আরেকটা রিভলিউশন দেখা যায়, যে উন্নয়নের আরেক মাত্রা, আরেক পদ্ধতি। এমনকি বর্তমান চায়না তো এক অর্থে সোশ্যালিস্ট কান্ট্রি ছিল, নাকি এখনো আছে? চায়না কিরকম দেশ বলেন তো? এখনো সোশ্যালিস্ট কান্ট্রি। এখনো সোশ্যালিস্ট, কিন্তু সোশ্যালিস্ট হলেও ঠিক এটাকে সোশ্যালিস্ট অ্যাপ্রোচ তারা ফলো করে না উন্নয়নের জন্য। ঠিক আছে, উন্নয়নের জন্য সোশ্যালিস্ট অ্যাপ্রোচ যেটা, সেটা হলো গভর্নমেন্ট ইটসেলফ এটা ডিসাইড করবে সব কিছু, এবং ডিসাইড করে তারা উন্নয়নের জন্য সব সব পৃথিবীর যে একটা দেশের যে যত স্ট্যাটাস আছে, যত স্ট্যাটাস অফ পিপল আছে, সবাইকেই ব্যবহার করে উন্নয়ন করতে হয়, এবং এটা সমান বন্টন এবং উপর নিচের বন্টন সমান হবে, এগুলো অ্যাসিওর করতে বলে, যেগুলো ইকোনমিক্সের মধ্যে আছে, আমাদের ফ্রি মার্কেট ইকোনমির মধ্যেও আছে। কিন্তু সোশ্যালিস্ট স্ট্রাকচারে যেটা হয় টু মাচ গভর্নমেন্ট ইন্টারভেনশন, অর্থাৎ গভর্নমেন্টের খুব বেশি ইন্টারভেনশন, অর্থাৎ গভর্নমেন্ট সব কিছু সিদ্ধান্ত নিয়ে নেবে। যেমন কিনা আমরা কি বলি, আমাদের ডলারের রেট কত এখন বর্তমান সময়ে, এই ডলারের রেট কত, এটা কে ঠিক করে দেয় বলেন? ফ্রি মার্কেট ইকোনমি বলা হয় এটা মার্কেট ঠিক করে দিবে। মার্কেটে অর্থাৎ যদি আমার দেশ রপ্তানি বেশি করে, আমাদের দেশ আমদানি কম করে, মার্কেটের প্রোডাক্টের প্রাইস অনুযায়ী নির্ধারণ করা হয় ডলার, টাকার মানটা। টাকার মান। হ্যাঁ, আমি ডলারের রেট বলছি, ব্যাস, এখানে অনেক কিছু জড়িত। এটা মার্কেট মেকানিজম সিদ্ধান্ত নেবে যে কত ডলারের রেট হবে, কিন্তু সোশ্যালিস্ট মেকানিজমে এটা মার্কেট না, রাদার গভর্নমেন্ট ঠিক করে দিবে আসলে কত হবে। গভর্নমেন্ট মার্কেট বিবেচনা নিতে পারে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়ে নিবে কত টাকায় এক্সচেঞ্জ হবে, এক্সচেঞ্জ রেটটা গভর্নমেন্ট ডিসাইড করে। তো আমরা আসলে সবসময় ওই যে কি জানি বলে, মিক্সড জাতি, একটা মিশ্রিত জাতি, মিশ্রিতই সবসময় ছিলাম, কখনোই ট্রুলি মার্কেট মেকানিজমে যাইনি, কখনো ট্রুলি গভর্নমেন্টের সোশ্যালিজমে আমরা যাইনি, আমরা মাঝামাঝি ছিলাম। কিছু গভর্নমেন্ট, কিছু, এটাকে কি ইকোনমি বলে, মার্কেট ইকোনমি না বলে এই যে মাঝামাঝি, যে এই ইকোনমিক স্ট্রাকচারকে কি নামে ডাকে? এই লাইসেস ফেয়ার বা মার্কেট ইকোনমি। স্যার মিশ্র অর্থনীতি। হ্যাঁ, মিশ্র অর্থনীতি ইংলিশে কি বলে? একটা তো লাইসেস ফেয়ার বা মার্কেট ইকোনমি বলি আমরা এটা।
মিক্সড ইকোনমি। মিক্সড ইকোনমি বলে, হ্যাঁ মিক্সড আমরা তো জেনে আসছি এটা মিক্সড ইকোনমিক সিস্টেম। মিক্সড ইকোনমিক সিস্টেম। তো আমরা মিক্সড ইকোনমিক সিস্টেমই ছিলাম, অর্থাৎ গভর্নমেন্ট ইন্টারভেনশন ছিল অ্যাজ ওয়েল এজ আমাদের মার্কেট মেকানিজমও ছিল, যেটা মিলেই। আসলে গভর্নমেন্ট ফুললি ডিটারমাইন করে দেয় না, আবার গভর্নমেন্ট ডিটারমাইনও করে দেয়। আচ্ছা যাই হোক, এই লেসেস ফেয়ার ইকোনমির মাধ্যমে উন্নয়ন, লেসেস ফেয়ার ইকোনমি মার্কেট ইকোনমির মাধ্যমে উন্নয়নকে আমরা নিও ক্লাসিক্যাল বা কাউন্টার রেভলিউশন থিওরি বলছি। আমার মনে হয় 4টা থিওরির ওভারভিউ হয়ে গেছে না আপনারা? আমি যদি আশা করি যে ইনশাআল্লাহ আপনারা এই 4টা থিওরির সম্পর্কে তুলনামূলক আলোচনা, অর্থাৎ কি বলে প্রস অ্যান্ড কনস লিখতে পারা, ক্রিটিক্যালি ইভ্যালুয়েট করতে পারা আপনারা পারবেন ইনশাআল্লাহ। তবে সালের ব্যাপারটা একটু রিভিউ করে নিই। আপনারা বলেন তো 1950s, আপনারা দেখছেন একটা এমন কোনো সময় না যে আপনি এঁকে দিতে পারেন যে 1900 এত পর্যন্ত এটা, এত থেকে এত পর্যন্ত, মানে ওই যে এইভাবে করা যায় না, বরঞ্চ একটার সাথে একটা ওভারল্যাপ করেছে, সময়টা ওভারল্যাপ করার একটা পিরিয়ড আছে। অর্থাৎ আমরা দেখেছি যে একই সময়ে দুইটা থিওরি সমসাময়িক সময়ে চলছে, কিন্তু আস্তে আস্তে এটা ফেডেড হয়ে গেছে, আরেকটা উন্নয়ন হয়েছে, এবং করতে করতে আরেকটা স্টেজ শুরু হয়েছে, পরে ওইটা আস্তে আস্তে ডাউন হচ্ছে এবং অন্য একটা থিওরি চলছে। যেমন কিনা প্রথম যে থিওরিটা, অর্থাৎ লিনিয়ার স্টেজ অফ গ্রোথ মডেল, এটাকে বলা হয় 1950s and 1960s। তো 1950 এবং 60-এর দশকটা এটা চলে। এরপরে 70-এর দশকে এসে, 60-এর পর থেকে কিন্তু এটার মানে 70-এর দশক 60-এর পর থেকে এটা একদমই হারিয়ে গেছে ব্যাপারটা এরকম না, কিন্তু চলমান ছিল। কিন্তু 70s-এর শুরু থেকে এটার ডেভেলপমেন্ট দেখা যায় 1970-এর দশকে এসে নতুন থিওরি, যেটা আমরা ওই যে দুইটা থিওরি পাশাপাশি আসতে থাকে। এরপরে 70-এর পরে এটা 80-এর দশকে এসে মার্কেট ইকোনমির গুরুত্ব তৈরি হয়। আচ্ছা, তাহলে আমাদের এটা আমরা লিনিয়ার স্টেজ থিওরিটা আজকে ইনশাআল্লাহ যতদূর পারা যায়, আজকে পারা যাবে ইনশাআল্লাহ, সময় আছে। আমরা লিনিয়ার স্টেজ থিওরি আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ ডিটেল। আচ্ছা, একটু রিভিউ আবার একটু জিজ্ঞেস করে নিই, লিনিয়ার স্টেজ অফ গ্রোথ মডেলটার কথাটা কি ছিল সংক্ষেপে? এতক্ষণ যা আলোচনা হলো আমরা কি বলেছিলাম বলেন দেখি, কার কি মনে আছে? ডিটেল যাওয়ার আগে, আচ্ছা, এখন আমাদের আলোচনার বিষয় হলো যে ডেভেলপমেন্ট ইজ গ্রোথ অ্যান্ড দ্য লিনিয়ার স্টেজ থিওরিজ। লিনিয়ার স্টেজ থিওরিজে আপনাকে পড়তে হবে যে জিনিসটা, এটা একটা হিস্টোরিক্যাল মডেল। কারণ যারা যারা এই মডেলের অ্যাডভোকেট, তারা সবাই হিস্ট্রিতে বিশ্বাসী। ওরা বলেছে যে উন্নয়ন যে হয়েছে এটা তো আমরা চোখে দেখেছি। যারা আগে কৃষিকাজ নির্ভর একটা দেশ ছিল, এগ্রিয়ারিয়ান কান্ট্রি ছিল, পরবর্তীতে এরা ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয়েছে আর তাদের উন্নয়ন হয়েছে। সুতরাং উন্নয়নের জন্য একটা স্টেজ আছে, এগ্রিয়ারিয়ান থেকে ইন্ডাস্ট্রিয়ালিস্ট হতে হয়। উন্নয়নের জন্য আমরা দেখেছি যে ট্রেডিশনাল সোসাইটি থেকে একটা টেক অফ, একটা গ্রোথ তৈরি করতে হয়। এই গ্রোথের মাধ্যমে তারা ম্যাচুরিটিতে পৌঁছায় এবং ওখানে আবার মেসিভ কনজাম্পশন স্টেজে থাকে। তো এই সব বিষয়গুলো হিস্টোরিক্যালি আগের থেকে হয়ে আসছে, বিভিন্ন সময় বিভিন্নভাবে উন্নয়ন হয়েছে। তো সবগুলো সামারি হিসেবে ওরা বলেছে যে এটা একটা স্টেজ, কয়েকটা স্টেজ অতিক্রম করেই যেতে হয়। এর মধ্যে সবচেয়ে বড় অ্যাডভোকেট এই মডেলের, এই থিওরির, সেটা হলো রস্টো সম্পর্কে ডিটেইল আমরা এখানে শুনতে পারবো না। রস্টোর একটা স্টেজ অফ ইকোনমিক গ্রোথ একটা বই আছে, ওপেনিং চ্যাপ্টার রস্টো লিখেছিলেন। তো দ্য স্টেজ অফ ইকোনমিক গ্রোথ, এখানে উনি উল্লেখ করেছেন, এটা আপনি বইয়ের মধ্যে 120 নম্বর পেজে পাবেন। রস্টোর যে লাইনগুলো দেওয়া আছে রস্টোর মডেলের মধ্যে একটু কোটেশনের মতো করে, এখানে তৃতীয় লাইনে দেখেন 5 ক্যাটাগরিজ, উনি 5টা ক্যাটাগরির কথা বলেছেন না। দ্য ট্রেডিশনাল সোসাইটি নাম্বার 1, আর নাম্বার 2 হলো দ্য প্রি কন্ডিশন ফর টেক অফ ইন্টু সেলফ সাস্টেনিং গ্রোথ, নাম্বার 3 হলো দ্য টেক অফ, নাম্বার 4 হলো দ্য ড্রাইভ টু ম্যাচুরিটি, নাম্বার 5 হলো দ্য এজ অফ হাই মাস কনজাম্পশন। তার মানে স্টেজ অফ গ্রোথ মডেলের 5টা স্টেজ কি কি? করে দিই। 5টা স্টেজ কি কি দাঁড়ালো? একটা হলো ট্রেডিশনাল সোসাইটি বলতে আমরা কি বুঝছি? ট্রেডিশনাল সোসাইটি বলতে আমরা এগ্রারিয়ান সোসাইটি বলছি, কৃষি নির্ভর সমাজকে বলছি, এটাকে ট্রেডিশনাল সোসাইটি বলছেন উনি।
আরেকটা হলো প্রিকন্ডিশন ফর টেক অফ ইন্টু সেলফ সাস্টেইনিং গ্রোথ। প্রিকন্ডিশন টেক অফ, আমরা একটা বিমান ফ্লাই করার হিসেবে যদি চিন্তা করা যায় তাহলে দেখা যাবে, উনি ওই কথাগুলো আলোচনা করেছেন অবশ্য, বিমান ফ্লাই করার জন্য আগে রানওয়েতে আসে। এই রানওয়ের কথা উনি উল্লেখ করেছেন এখানে, দ্য প্রিকন্ডিশন ফর টেক অফ ইন্টু সেলফ সাস্টেইনিং গ্রোথ। রানওয়েতে যেরকম বিমান আসলে তারপরে টেক অফ করতে পারে, উঠতে শুরু করতে পারে, কারণ এখানে কিছুক্ষণ দৌড়াইতে হয় তাকে, তারপর এক সময় সে উঠতে শুরু করে দেয়। তো তাকে সবার আগে অ্যাগ্রারিয়ান সোসাইটি, ট্রেডিশনাল সোসাইটি থেকে আসতে হবে রানওয়েতে, অর্থাৎ যেখানে বিমানটা থেমে থাকে, পার্ক করা থাকে। তো পার্কিং স্পেস থেকে তাকে আসতে হবে কোথায়? রানিং স্পেস, অর্থাৎ যেখানে টেক অফের জন্য উঠতে শুরু করবে রানওয়েতে আসতে হবে। এটা হলো সেকেন্ড স্টেজ। প্রথম হলো ট্রেডিশনাল সোসাইটি, এটা বিলং করে সবাই, যারা পুয়ার কান্ট্রি সবাই, এগ্রারিয়ান কান্ট্রি সবাই, মূলত কৃষি নির্ভর কিছু দেশ আছে যারা কৃষিকাজ আনে, উৎপাদন করে খায়, তো নিজেদের মধ্যেই কোনো ক্রয় বিক্রয় বিষয়গুলো দেখা যায় না। পরবর্তীতে ট্রেড নির্ভর অর্থাৎ ইন্ডাস্ট্রিয়ালাইজড কান্ট্রিতে রূপান্তরিত হওয়ার জন্য একটা টেক অফ স্টেজ আছে, আর পরবর্তীতে টেক অফ, যেমন কিনা একটা বিমান টেক অফ করতে শুরু করে, এটা এই স্টেজে থাকে, পরবর্তীতে আবার স্টেবল হয়। তো বলছে যে টেক অফের আগে, টেক অফে যাওয়ার পর্যন্ত একটা স্টেজ, এটা নাম্বার 3। নাম্বার 4 হলো দ্য ড্রাইভ টু ম্যাচুরিটি। নাম্বার 4 হলো স্টেবল হওয়ার, ম্যাচুরিটিতে যাওয়ার একটা ড্রাইভ, চেষ্টা। নাম্বার 5 হলো হাই মাস কনজাম্পশন, খুব বেশি কনজাম্পশন, অনেক বেশি মাস কনজাম্পশন, ব্যাপক কনজাম্পশন, অর্থাৎ ব্যাপকভাবে যখন কনজিউমার গুড পাওয়া যাবে এবং সবাই তা ব্যবহার করতে শুরু করবে, তখন এইটাকে আমরা উন্নয়ন বলছি, উন্নত স্টেজ, লাস্ট স্টেজ, ফিফথ স্টেজ বলছি, 5টা স্টেজ। পরীক্ষার জন্য 5টা স্টেজ আপনি পড়বেন, রস্টোরস স্টেজ অফ গ্রোথ মডেল পড়লে আপনাকে এটা পড়তে হবে। আর আরেকজন এর অ্যাডভোকেট আছেন এই স্টেজ মডেল, সেটা হলো হ্যারোড ডমার। হ্যারোড ডমারের গ্রোথ মডেলে বলা আছে, এখানে একে মডেলও বলে অনেকে এটাকে। একে মডেল হলো ক্যাপিটাল স্টক, অর্থাৎ একটা ইনভেস্টমেন্ট ক্যাপিটাল, এজ এ ক্যাপিটাল হিসেবে যে পরিমাণ স্টক থাকে এটাকে কে যদি বলা হয়, আর কনস্ট্যান্ট আকারে উন্নয়ন, যেটাকে এ বলছি আমরা, উন্নয়নের গ্রোথ ইন্ডেক্স এ। তো এ এবং ক্যাপিটাল স্টককে কে, এই দুটা দিয়েই উন্নয়ন নির্ধারিত হয়ে যায়। তো এই কথা যেহেতু বলা হয়, তো এটাকে একে মডেল বলা হয় অনেকে। হ্যারোড ডমার মডেলে অনেক ক্রিটিসিজম আছে, এর মধ্যে একটা ক্রিটিসিজম হলো ওরা বলেছে যে আপনার যত সেভিংস বাড়বে ততই আপনার বেশি সেভিংসের কারণে আপনি ইয়ে করতে পারবেন, আরো বেশি ইনভেস্টমেন্ট বাড়াতে পারবেন। আলটিমেটলি এটা আপনার ইনভেস্টমেন্টের যুগ হচ্ছে। আমরা কি বলি যে আমি যখন আয় বেশি করি তখন সেভ বেশি করতে পারি, সেভ বেশি করলে ওটা আবার ইনভেস্ট করে আবার আয় বেশি বাড়াতে পারি। তো এইভাবে উন্নয়ন হইতে থাকে। এটা লিনিয়ার একটা মডেল উনি তৈরি করতে পেরেছেন। তবে আমি যেটা বললাম যে এখানে কিছু ক্রিটিসিজমের মধ্যে একটা হলো উন্নয়ন কিন্তু এত সিম্পল না, যত সিম্পলি হ্যারোড ডোমার দাঁড় করিয়ে দিয়েছেন। হ্যারোড ডোমার শুধু সেভিংস আর ইনভেস্টমেন্ট এই নিয়ে গল্প বলে শেষ করে দিলেন, অথচ উন্নয়ন কিন্তু সেভিংস ইনভেস্টমেন্টের বাইরে অনেক কথা আছে। যেমন কিনা যদিও বা এটাকে ট্রুলি ইকোনমিক মডেল বলে অনেকে ক্রিটিসিজম অনেক আগেই করেছে, যে এই যে স্টেজ অফ গ্রোথ মডেল, এখানে শুধু ইকোনমিক গ্রোথ ছাড়া আর কোনো কথা বলাই হয়নি। আমি বলবো যে হ্যারোড ডোমার ইকোনমিক গ্রোথের কথা আলোচনা করলেও এই ইকোনমিক্সের সবটুকু কভার করা নেই। ইকোনমিক্সে শুধু ক্যাপিটাল নিয়ে কাজ হয় না, ক্যাপিটালের সাথে লেবার থাকে, লেবার নিয়ে কোনো আলোচনা উনি করেন নাই, মানে পুরো লেবারের বিষয়টা উনি ইগনোর করে গেছেন, তাই তো? দেখি তো এই কথাটা কোথায় আছে। The two gap model success, দাগ দিয়ে রাখলে ভালো হতো। হ্যাঁ দাগ দিয়েছে তো। 122 পেজে দেখেন, লাস্ট প্যারাগ্রাফ। ইন এডিশন টু ইনভেস্টমেন্ট, two other components of economic growth are labor force growth and technological progress. এই লেবার ফোর্স গ্রোথ এবং টেকনোলজিক্যাল প্রোগ্রেস, অর্থাৎ টেকনোলজি এবং লেবার, এই দুইটা বিষয় হ্যারোড ডোমার অনেক আগেই ইগনোর করে গেছে, এই জন্য ওনাকে ক্রিটিসাইজ করা হয়। যদিও বা পরবর্তীতে কিছু অবস্টেকেল এন্ড কনস্ট্রেন্টের কথা আলোচনা হয়েছে, এইটা একটু পড়বেন 123 নম্বর পেজে।
আসলে কি বলবো, উপর থেকে হিসাব করলে 1 2 3 নম্বর প্যারা। ইনফ্যাক্ট রস্টো এন্ড আদার define the take-off stage is in the precise way, this way. Countries that were able to save 15 to 20% of GDP could grow develop at a much faster than those who save less. তারা বলেছে সহজ সহজ কথায়, যারা যত বেশি সেভ করবে তারা তত বেশি দ্রুত উন্নয়ন করবে। মোreover this growth would then be self-sustaining, এবং এরপরে এটা self-sustain করবে। The mechanism of economic growth and development therefore would be simply a matter of increasing national savings and investment. এটা একটা অবস্টেকল তাদের, কনস্ট্রেন্টও তাদের, যে তারা শুধু মেয়ারলি মানে খুব ন্যারো ভাবে এটা ডিফাইন করেছে যে উন্নয়ন হইলো সিম্পলি করেছে ওরা সেভিংস এবং ইনভেস্টমেন্টের একটা খেলা। যত বেশি সেভিংস হবে তত বেশি ইনভেস্টমেন্ট হবে। যদি আমরা এটা করতে পারি যে যতগুলো সেভিংস আছে, যত ধরনের সেভিংস, এই সেভিংস বাড়াইতে পারি, আবার পাশাপাশি এটা আবার ইনভেস্টমেন্টে রূপান্তর করতে পারি, তাহলে আমাদের উন্নয়ন হয়ে যাবে। যেমনটা বলা হয় যে এখন ক্যাশ না করে সব ব্যাংকে যান, কারণ ব্যাংকে রাখলে সেভিংসগুলো এটা মোবিলাইজ করা যায়, অর্থাৎ এইগুলোকে আবার ইনভেস্টমেন্টে রূপান্তর করা যায়। এটা মূলত ওনাদের এই থিওরির কারণে, কিন্তু এই থিওরির অনেক ক্রিটিসিজম আছে, আসলে এইভাবে হতে পারে না। এর মধ্যে তো আমি একটা বললামই, লেবার ফোর্স এবং টেকনোলজিক্যাল প্রোগ্রেসকে ওনারা একদমই বাদ দিয়ে রেখেছেন। আর স্ট্রাকচারাল চেঞ্জ মডেল আছে, এটাও দেখবেন, লুইস থিওরি অফ ইকোনমিক ডেভেলপমেন্ট, পরের যে মডেলটা স্ট্রাকচারাল চেঞ্জ। আমার মনে হয় যে বাকিটুকু ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা যাবে। তবে নেক্সট ক্লাসে আমরা এই দুটো থিওরি শেষ করবো ইনশাআল্লাহ, ফার্স্ট প্যারাডাইম পর্যন্ত। ঠিক আছে, বেস্ট অফ লাক আপনাদের জন্য, শুভকামনা রইল। দেখা যাক পরে ইনশাআল্লাহ আমরা কতদূর কভার করতে পারি। থ্যাংক ইউ স্যার। আগামী ইনশাআল্লাহ কি বার আজকে? মঙ্গলবার, আগামী মঙ্গলবার ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম।